হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প কাছে তবু দূরে, লেখিকা রাবেয়া সুলতানা, পর্ব সংখ্যা 1। মন যখন সান্ত্বনার বাণী শোনাতে আসে নিজের শরীরে থাকা ষষ্ঠ ইন্দ্রিয়কে, তখন ভীষণ হাস্যকর ছাড়া কিছুই মনে হয় না ইফাজের। রাতের বেলায় সোডিয়ামে আলোতে মদের বোতল নিয়ে এলোমেলো হয়ে হারছে ইফাজ। জ্যোতির 14 গোষ্ঠী উদ্ধার করে তারপর ভোরের দিকে মেসে গিয়ে শুয়ে পড়বে সে। এই রাতে কিছুটা কান্না, কিছুটা হাসি, আবার আবোল তাবোল গালাগালিও আওড়াবে সে। আবার মন চাইলে জ্যোতির বাড়ির সামনে গিয়েও গালাগালি করবে। 2 মাস থেকে ইফাজের যেন রোজকার রুটিন তৈরি হয়েছে এইসব। সকাল 10:30। জ্যোতি ডাকে ঘুম ঘুম চোখে তাকালো সামনের দিকে ইফাজ। জ্যোতি আবার পা ধরে টান দিতে ইফাজ ঘুম ঘুম চোখে উঠে বসে হাই তুলতে তুলতে, হ্যাঁ বলো। জ্যোতি কটমট করে রাগী গলায় বলল, এই তুই এইসব শুরু করেছিসটা কি? রাত বিরেতে আমার বাড়ির সামনে গিয়ে চেঁচামেচি করিস কেন? লোকে কি বলবে? ইফাস আবারও হাই তুলে উঠে দাঁড়িয়ে, লোকের কথা তুমি কবে ভেবেছো? আর হ্যাঁ, মুখের বলি দেখছি দিন দিন উচ্ছেনে যাচ্ছে। জ্যোতি এবার ইফাজের কলার টেনে, এই তুই ভেবেছিস কি নিজেকে? 2 টাকার চামচা, আবার আমাকে বলি শেখাতে আসিস? তোকে আজ আমি মেরেই ফেলবো বলে জ্যোতি থাপ্পড় দিতে যাবে, তখনই নাজিব এসে হাত ধরে। জ্যোতি, তুমি এইখানে কেন এসেছো? জ্যোতি হাত ছাড়িয়ে নিয়ে, শোনো, তোমাদের এই বস্তিতে আসার কোনো শখ নেই। এই কুত্তা যদি আমার বাড়ির সামনে আবার যায় তো আমি সত্যি সত্যি মেরে ফেলবো। এবার জ্যোতি কথার তোয়াক্কা না করে দড়িতে থাকা গামছাটা গলায় ঝুলিয়ে ব্রাশটা নিয়ে বাথরুমের দিকে এগোলো। জ্যোতি বিরক্ত লাগলেও নাজিবের কথায় ফিরে তাকালো। শোনো জ্যোতি, প্রেম করার সময় তোমার এইগুলো মনে ছিল না? আর হ্যাঁ, এটা বুঝতি না এটা একটা ব্যাচেলর বাসা। সো এখানে তোমার যখন তখন সে হিজড়াদের মতো তালি বাজিয়ে ইফাজকে ঘুম থেকে উঠিয়ে নিজের জেদ দেখাবা, এইসব এইখানে চলবা না। এটা বাজার নয়, তালি বাজালে তোমার মতো হিজড়াকে টাকা বের করে দেবে। নাজিবের কথা শুনে জ্যোতির ইফাজের উপর রাগ যেন নাজিবের উপর গিয়ে চেপেছে। চিৎকার করে বলল, তোমার আমাকে দেখে হিজড়া মনে হয়? ওই কুত্তার মতো দেখছি। তোর ভাষা আরও খারাপ। তোদের দুজনকে আমি কখনো ছাড়বো না, মনে রাখিস। নাজিব বাঁকা হেসে বলল, তুমি আমাদের ছাড়া লাগবে না, ইফাসি তোমাকে ছাড়বে না। নাজিবের কথার উত্তর না দিয়ে জ্যোতি রাগ দেখিয়ে বেরিয়ে গেল। নাজিব মুচকি হেসে ইন্টারভিউ দেওয়ার জন্য ফাইলটা হাতে নিয়ে দেখে ইফাস বাথরুম থেকে বেরিয়ে আসছে। তোকে কতবার বললাম এই মেয়ের পিছু ছাড়। যে মেয়ে তোকে কুত্তা বলে গালি দেয় এক্ষুনি, সে কখনো ভালো হবে না। আরে এসব মেয়েরা খালি টাকা চিনে, ভালোবাসা নয়। ইফাস গামছা দিয়ে মুখ মুছে চেয়ারের উপর রেখে নাজিবের কাঁধে হালকা স্পর্শ করে, 2 বছরের প্রেম ছাড়ি কি করে বল? ইফাস মেয়েটার কথা শুনলেই আমার রাগ হয়। টাকা ছাড়া কিচ্ছু চেনে না। তুই ভেবে দেখ, তোর টাকা আছে জেনে 2টা বছর রিলেশন করলো। যেই যখন জানলো তোর টাকা নেই তখনই তোকে ছেড়ে চলে গেল। তাহলে এই মেয়ে যদি তোর জীবনে আসে, তুই কি ভাবিস ভালো হবে? ইফাজ হেসে বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না তো। ইন্টারভিউ দিতে যাচ্ছি, যাওয়ার সময় খারাপ কথা চিন্তা করতে নেই। ভালো করে ইন্টারভিউ দিয়ে বাসায় আয়। রাতে এসে গ্রিল আর পরোটা খাবো। নাজিব আর কথা বাড়ালো না, মুচকি এসে মাথা নাড়াতে নাড়াতে বেরিয়ে গেল। সূর্যের প্রখর রোদে হাঁটছে ইফাজ। কিছু দূর যেতেই একটা টং দোকানে ঢুকে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে একটা পাউরুটি আর একটা কলা নিজের হাতে নিয়ে খেতে শুরু করলো।
চাচা সূর্যমামা টকবক করে দুনিয়াকে পোড়াচ্ছে। চা দোকানদার ইফাজের কথায় ফোকলা দাঁতে হাসি ফুটিয়ে, বাপজান, তোমাগো মতো পোলাপান গো কথা বুঝবার পারি না। কি কও একখানা বুঝাইয়া কও। এবার চায়ের কাপটা নিয়ে মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে, অনেক রোদ উঠেছে চাচা, সেটাই বললাম। ইভাস কথাটা বলে চাটা শেষ করে নি। চা আজ ভালো লাগছে না তার। পকেট থেকে 20 টাকা বের করে, এই নেন চাচা। ইভাস আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো তার নিজের গন্তব্যে। সকাল সকাল জ্যোতি এসে মনটাই খারাপ করে দিয়ে গেল। এই মেয়েটাকে কখনো বুঝতে পারি না, তবে এইবার এমন কিছু করতে হবে মেয়েটা শুধু আমার কথাই ভাববে। নাজিব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে অফিসের গেটে দাঁড়ালো। আজ যেই করে হোক তার ইন্টারভিউটা ভালো হতে হবে। রাগ করে বাড়ি ছেড়ে আসা নাজিব চায় না তার বাবার কাছে সে হার মানতে। বাবা জাকির হোসেনও চায় না ছেলের জেদের কাছে নিজের আত্মসম্মানকে বিলিয়ে দিতে। নাজিব কাছের দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে ওয়েটিং রুমে অপেক্ষা করছে। এই শহরটা বেমানান লাগে তার কাছে মাঝে মধ্যে। কোনো মায়া নেই যেন কেউ কারো জন্য। এই শহরে এসে ইফাজকে পেয়েছে সে। ছোটবেলা থেকে না জানলেও ইফাজের সাথে দেখা হয়েছিল বছর 6 আগে। ইফাজের সাথে তখন থাকা না হলেও বাবাকে ছেড়ে আসার পর নাজিব কাউকেই তেমন মনে পড়েনি এই শহরে ইফাজকে ছাড়া। কিন্তু ইফাজ নাজিবের ব্যাপারে তেমন জানে না, আর সে কখনো জানার ইচ্ছেও প্রকাশ করেনি। নাজিবও নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলা মোটেও পছন্দ নয় তার। কথাগুলো ভাবতে ভাবতে ডাক পড়লো তার ইন্টারভিউ দেওয়ার জন্য। ইফাজ অফিসে এসে নিজের ডেস্কে বসে চেয়ারের শরীরটা এলিয়ে দিল। ভালো লাগে না আজকাল অফিস। এই ছোট কোম্পানিতে চাকরিটা তার 4 বছর থেকেই। বাবা মা নেই তার, ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ সে। নিজের ব্যাপারে কৌতূহল নেই কোনো তার। তবে জ্যোতি জীবনে আসার পর থেকে স্বপ্ন দেখেছে সে নতুন করে বাঁচার একটা ছোট্ট সংসার। জ্যোতি কথাও দিয়েছিল দুজন একসাথে বাঁচবে, সংসার করবে। আজ সব মিথ্যে হয়ে দাঁড়িয়ে আজ হয়েছে ছোট একটা শব্দের উপর। ছোট লোক, আবার সেই দীর্ঘশ্বাস ইফাজের। দিনাতে সে ইফাজকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে, স্যার ও স্যার। ইফাজ বিরক্তিকর মুখে দিনাতের দিকে তাকিয়ে, কি ব্যাপার দিনাত, অমন করে ডাকছো কেন? আপনার বড় সাহেব ডাকে কেন সেটা তো আমি জানি না। সুজা বলল আপনারে ডেকে নিয়ে যেতে। ইফাজ দিনাতের সাথে কথা বাড়ালো না, হাজার বিরক্ত নিয়ে ছুটে গেল বসের কেবিনে। এই লোকটাকে একদম পছন্দ হয় না ইফাজের। যখন তখন ডাকবে, ইচ্ছে মতো কারণে অকারণে কথা শোনাবে। তারপর যেন দুনিয়ার শান্তি লোকটার মনে। বড় পুকুরে পাশ ঘেঁষে শান্তাদের বাড়িটা, রঙিন টিনের বাড়িটা দেখতেও মন্দ লাগে না। সারি সারি আম গাছ বাড়ির চারপাশে, হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে লোকমানের বাড়িতে। শান্তা লোকমানের মা মরা বড় মেয়ে। লোকমান দ্বিতীয় বিয়ে করে সে ঘরেই 4টা ছেলে মেয়ে, 3 মেয়ে 2 ছেলে নিয়ে লোকমান শান্তিতে থাকলেও শান্তি নেই লোকমানের ছোট বউ আমেনার। অভাব আর সতীনের মেয়েই যেন তার বড় অশান্তির কারণ। শান্তা ও শান্তা, কোথায় গেলি তুই? আমেনা বেগম শান্তার সাড়া না পেয়ে উঠানের পশ্চিম পাশের আম গাছের নিচে গিয়ে পোড়ামুখী, তুই এহানে পৈরাস মরছস? আমি যে তোরে ডাকতাছি কানে কি দিয়ে রাখছস? শান্তা একগাল হাসি নিয়ে উঠে এসে, মা, ও মা, তুমি এমন করো কেন? আমি তো তোমার সব কাজই কইরা আইছি। দেও না, ঝুমুর কইল তারে একখান ফুলের মালা বানাইয়া দিতে, তাই তো আমি ফুল কুড়াইয়া নিয়ে আইছি। আমেনা বেগমের শান্তার কথা তেমন হজম হয়নি। মুখের উপর কথা আমেনা বেগম মেনে নিতে পারে না। চোখে মুখে রাগ দেখিয়ে চুলের মুঠি টেনে ঘরের দিকে নিয়ে গিয়ে, তোরে কইছিলাম না আমার মুখের উপর কথা কওয়ানো যাইব না। তোর মা যখন মরছে তোরে নিয়ে গেলে তো আজ আমার তোরে বৈশা বৈশা খাওয়া লাগতো না। শান্তা নিজের চুল ছাড়ানোর জন্য মায়ের হাত ধরে, মা, ও মা, আমার লাগতাছে, আমি আর যাবো না মা,
ঝুমুরের জন্য মালা গাতুম নার। মা, তুমি যেমনে কইবা আমি শুনুম। আমেনা বেগম শান্তার চুল ছেড়ে গালে ঠুসে দিয়ে, কাইল তোর বাপরে কি কইছিলি তুই? আমি তো কিছু কই নাই মা। তুই না কইলে তোর বাপ আমারে আজ কইয়া যায় কেন তোরে দিয়ে আমি কাজ কাম কম করানোর লেগে? শান্তা কিছু বলার আগে আমেনা বেগম শান্তারে ছেড়ে যায় হেন থেকে। পাশের বাড়ি গিয়া ঝুমুরের ডাইকা নিয়ে আয়। গায়ে হাওয়া লাগাইয়া বহুত ঘুরছে মাইয়া। এখন আর ঘোরা যাইব না। গ্রামের মানুষ এখন ভালো না, নানান জানে নানান কথা কয়। তুই পোড়ামুখির কারণে আমার ঝুমুরে বিয়ে শাদী দিতে পারি না। মরতে পারস না? বাড়ির পাশে বড় একখান পুকুর পইরা আছে, ওইখানে যাইয়াও তো কলস লইয়া ঝুলতে পারস। শান্তা মায়ের কথায় শুধু করুণ চোখে তাকিয়েছিল। এখন আর মায়ের কথায় তার খারাপ লাগে না। টেনে টেনে লোকমান মেয়েকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়িয়েছে। তারপর পড়া হয়নি শান্তার। শান্তাও পড়ার আর আগ্রহ প্রকাশ করেনি কখনো। সন্ধ্যায় হারিকেনের আলোয় ঝুমুর রিমু সৈকত বসে বসে পড়ছে, আর দীপু মায়ের পাশে বসে বাবা আর মায়ের কথা শুনছে। শান্তা নিজের চৌকিতে বাতির আলোয় সেই সকালের মালাখানা নিয়ে বসেছে। ফুলগুলো এখন আর তাজা নেই, কিন্তু তবুও শান্তা নিজের মনের কাছে হার মানতে চায় না। সে মনে করে মালা গেঁথে ঘণ্টাখানেক পানিতে চুবিয়ে রাখলে আবার ফুলগুলো তাজা হয়ে যাবে। যে বাবা সেই কাজ। লোকমান, ও লোকমান, বাড়ি আছো? লোকমান আমেনার দিকে তাকিয়ে, এই অসময় আমার কেডা ডাকে, খারাপ একটু দেখি। লোকমান ঘরের কাঠের দরজাখান খুলে, কেডা? আমারে কেডা ডাকে? কাশেম আর একটু এগিয়ে দরজার কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে, আমি? বিতে যাইতে কইবা না? ও কাশেম, আয় ভিতরে আয়। হঠাৎ আমাকে এই গরিবখানায়? কাশেম রহস্যময় হাসি দিয়ে, লোকমান ভাই, সারা জীবন মানুষ কি গরিব থাকে? ঘরে তো দেখছি এখনো বিদ্যুৎ আনেন নাই, তয় সমস্যা নাই। এবার মনে হয় চইলা আইব। হেয়ালি করিস না তো কাশেম, কি কইবার আইসস ক? কাশেম আমিনা বেগমের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে, ভাবি, পান নিয়ে আসেন, দারুণ খুশির একখান খবর আছে। আমিনা কিছু না বলে চুপচাপ পানের জন্য পা বাড়ালো। শোনো লোকমান, তোমার মায়া ঝুমুরের বিয়ার জন্য চেয়ারম্যান কইল তার ভাগিনা আসছে ঢাকা থেকে। অন যদি তোমরাও চাও, চেয়ারম্যান কইল কাল তুমি গিয়া দেখা করতা। আমেনা কাশেমের দিকে পান এগিয়ে দিয়ে চোখে মুখে আনন্দের ঝলক এনে, কি কোন কাশেম ভাই, আমাগো ঝুমুরের বিয়া? ছেলে ঢাকা থেকে আইছে? লোকমান গম্ভীর মুখে আমেনার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ কর আমেনা। কাশেম, এই বিয়া হইব না। আমি আমার বড় মাইয়ের বিয়া না দিয়া মাইজাটারে দেবো? না না কাশেম, আগে আমার শান্তমার বিয়া হইব, তারপর ঝুমুরের বিয়া দেব। লোকমানের কথা শুনে কাশেম গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, লোকমান, তোমার ওই মাইয়া বিয়া করবো কে? ভালো মতো কথাবার্তা জানে না। গ্রামের সকলেই জানে তোমার মাইয়া একটা বলদা। লোকমান গর্জে উঠে বলল, কাশেম, মুখ সামলায় কথা ক। তুই অহন যা, চেয়ারম্যান সাহেবরে কইছে আমি মাইয়া বিয়ে দিব না এখন। কাশেম নিরুপায় হয়ে চলে গেল। কাশেম থাকতে চায় না এখানে আর। সে ভালো করে জানে লোকমান মানুষটা যত ভালো তার চেয়ে বেশি রাগী। আমেনা কান্না করছে আর শান্তার গালমন্দ করছে। লোকমান আছে বলে শান্তার গায়ে হাত তুলতে পারছে না সে। এই মেয়েটার জন্য তার জীবনে শান্তি নেই। লোকমান এই মেয়ে ছাড়া বোঝে না। আমেনার কান্নায় লোকমানের কিছু যায় আসে না। সবাই পড়া রেখে মায়ের কান্না দেখছে। মা কেন কাঁদছে এটা সবার জানা না থাকলেও ঝুমুর বুঝে, কিন্তু সে কিছু বলে না, কখনো বলবেও না তার মাকে। বলে লাভ নেই, সে জানে মা তার মতো করে চলে না, মা মায়ের মতোই চলে।
লোকমান আস্তে আস্তে এগিয়ে গিয়ে শান্তার পাশে বসলো। বাবাকে দেখে হাসি মুখে শান্তা মালাখানা দেখিয়ে, দেও না বাবা, ফুলগুলো কেমন শুকিয়ে যাইতেছে। আচ্ছা বাবা, মানছে আমারে বকা কয় কেন? লোকমান কথা কয় না, মেয়ের দিকে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের মতো মুখ তার, মায়ের মতো হয়েছে মেয়েটা। আমার মতো কালা হয় নাই, বালা হয়েছে, মায়ের মতো হয়েছে। বাবা, তুমি কি কিছু কইবার আইছো? লোকমান ডানে বামে মাথা নাড়লেন, চোখ দুটো ছলছল করছে। মরণের আগে ওরে কারো হাতে দিয়ে গেলেও শান্তি, না হলে মইরাও আমি শান্তি পাবো না। কথাটা ভাবতেই শান্তার কথা শুনে আবার তাকালো তার দিকে।